একটা সময় ছিল যখন মাসে 1 লক্ষ টাকা আয় করা অনেক বড় একটা বিষয় ছিল। মানুষ অনেক কষ্ট করে টাকা আয় রোজগার করতো, কিন্তু 2025 সালে এসে ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করার গল্প আমরা প্রতিনিয়তই শুনছি। চিন্তা করবেন না, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং এই ধরনের কমন বিষয় বলে আপনাদের সময় নষ্ট করব না। আজকে এমন 4টা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো শুরু করতে 10,000 টাকার বেশি লাগবে না, এবং এগুলো যে কোনো একটি ভালোভাবে ফলো করলে মাসে অন্তত 1 লক্ষ টাকা আয় করা অসম্ভব কিছু না। আর মজার বিষয় হচ্ছে, ব্যবসাগুলো করে আপনার 10,000 টাকা শুধু 1 লক্ষ টাকাই হবে না, বরং প্রতি মাসে এই আয়টা আপনি অব্যাহত রাখতে পারবেন, অর্থাৎ একটি সাস্টেনেবল বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন। 4টা বিজনেস আইডিয়ার প্রত্যেকটাই কাজ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম 3টা একটু জটিল মনে হলেও হতে পারে, তবে শেষেটা একদম পানির মতো সহজ। কপি পেস্টের কাজ যে কেউ করতে পারবে, এমন একটা স্কুলের বাচ্চাকে দেখিয়ে দিলে সেও এটা করতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক। অপশন নাম্বার 1, starting an e-commerce business with an influencer in a B2B or B2C arena, especially B2B. আমরা আমাদের চারিদিকে খেয়াল করলে দেখব আমাদের চারিপাশে অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে। এই ইনফ্লুয়েন্সার আসলে কারা? এরা হচ্ছে এমন ধরনের ব্যক্তি যারা ভিডিও কন্টেন্টের মাধ্যমে বা আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে থাকে এবং আমরা তাদের কন্টেন্টগুলোকে কনজিউম করি। এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন আপনার এরিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আপনি জানেনও না এমন অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যাদেরকে ভালো সংখ্যক মানুষ ফলো করে। আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা। সাধারণত এরা বিজনেস সেন্সে একটু খারাপ হয়, কারণ বাংলাদেশে আমাদেরকে ট্রেডিশনালি বিজনেস সম্পর্কে কখনো শেখানো হয় না। আমাদেরকে সবসময় বলা হয় যে পড়ালেখা করো, বড় হয়ে একটা ভালো জব সিক করো এবং এভাবে তোমার জীবনটা স্মুথলি চলে যাবে। বাট আমাদেরকে কখনো বিজনেসের প্রতি ইনফ্লুয়েন্সও করা হয় না এবং বিজনেস করতেও উৎসাহ করা হয় না। সাধারণত চাকরির থেকে বিজনেসকে খারাপ চোখে দেখা হয় বাংলাদেশে। এ কারণে বাংলাদেশের বেশিরভাগ ইনফ্লুয়েন্সারদেরই বিজনেস সেন্সটা একটু খারাপ। তারা কি মনে করে? তারা মনে করে তাদের ইউটিউবের ভিউ, ইউটিউব অ্যাড, ফেসবুক অ্যাড এবং ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ যেগুলো আসে এগুলো তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু তারা এটা জানেও না তাদের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে তাদের নিজস্ব সার্ভিস বা প্রোডাক্ট লঞ্চ করা। বাট অ্যাজ অ্যান এন্টারপ্রেনর আপনি এটা জানেন। আপনি এখন কি করবেন? আপনার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার ইনফ্লুয়েন্সারদেরকে নোট ডাউন করবেন, তাদেরকে স্টাডি করবেন। আমি বলবো না আপনি বেসিক কোনো কাজ করেন, যেমন তাদের কাছে যান এবং তাদেরকে বলেন যে ভাই আপনার জন্য আমি টি শার্ট বানাচ্ছি, আপনার নামে বা আপনার ব্র্যান্ডের নামে আমি টি শার্ট ডিজাইন করছি, মার্চি ডিজাইন করছি এবং এগুলো আমি সেল করব। এটা বলবেন না। এটা একটা বেসিক একটা আইডিয়া হয়ে গেল। আপনি কি করবেন? আপনি একটু এক স্টেপ এগিয়ে যাবেন। আপনি দেখবেন যে তার কন্টেন্ট আসলে কী, তার অডিয়েন্সগুলো কেমন, তাকে নিয়ে আপনি স্টাডি করবেন, কমেন্টগুলো দেখবেন এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে তার অডিয়েন্সগুলো সমস্যা আসলে কোথায় এবং এই সমস্যাগুলো আপনি কিভাবে আপনার সার্ভিস বা প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারবেন। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন বাংলাদেশি কোনো একজন ইনফ্লুয়েন্সার যে এখন বাইরের কোনো একটা দেশে থাকে, সাপোজ ধরেন আয়ারল্যান্ডে থাকে বা ইংল্যান্ডে থাকে, অর্থাৎ সে জানে যে কিভাবে স্কলারশিপ পেতে হয় বা ভিসা কনফার্ম করতে হয়। এখন আপনার চিন্তা করতে হবে যে এটাকে আমি কিভাবে বিজনেসে কনভার্ট করতে পারি। আপনি এখন চিন্তা করবেন, যেহেতু তাকে বাংলাদেশের অডিয়েন্সগুলো দেখে, বাংলাদেশের এমন অনেক অডিয়েন্স আছে যারা ইউএসএতে যেতে চায়, ইউকেতে যেতে চায় বা তার মতো আয়ারল্যান্ডে যেতে চায়। এখন আপনি কি করবেন? আপনি একটা ভিসা কনসালটেন্সি সার্ভিস চালু করতে পারেন এবং তাকে বলবো না, কারণ হচ্ছে ইউজুয়ালি যারা ইনফ্লুয়েন্সাররা থাকে তারা সাধারণত মনে করে যে আমার ব্যবসা তো ভালোই চলছে, আমার ভিউ আসছে, ইনকাম হচ্ছে, মাঝে মধ্যে স্পন্সরশিপ পাচ্ছি, আমার লাইফটা স্মুথ। সে বিজনেস সম্পর্কে অত ভালোভাবে বুঝবে না, আপনাকে গুরুত্ব দিবে না। তো আপনি কি করবেন? আপনি তার ম্যানেজারকে ডিল করবেন, আপনি তার ম্যানেজারের সাথে কথা বলবেন, কারণ ম্যানেজাররা সাধারণত একটু বিজনেস মাইন্ডের হয়, কারণ তার যদি ওনারের ইনকামটা বাড়ে তাহলে তার ইনকামটাও বাড়ে। তো আপনি যখন সে ম্যানেজারকে আপনার এই অফারটা পিচ করবেন, তখন সে কী করবে? সেই অফারটা নিয়ে সেই ইনফ্লুয়েন্সারকে অ্যাপ্রোচ করবে এবং তাকে রাজি করানোর চেষ্টা করবে, কারণ সে যদি রাজি হয়, তার বিজনেস যদি বড় হয়, দিন শেষে ম্যানেজারেরই লাভ। তো আপনি এখন কী করলেন? আপনি সেই ম্যানেজারকে যে বললেন যে আমি ভাই এভাবে ব্যবসাটা করতে যাচ্ছি, আপনি এখন আপনার স্যারকে বলুন বিষয়টা। তো যখন সে এটা বলার পরে যখন আপনাদের এই ডিলটা ফাইনাল হবে, দেন আপনি কী করবেন? আপনার সে সার্ভিসটা রেডি করবেন। সার্ভিসটা রেডি করার পরে কি বিজনেসে নেমে যাব, সেল করার চেষ্টা করব? না, কখনোই না। আমরা কি করব? আমরা প্রথম 1 ইউনিট বা 2 ইউনিট আমরা তাদের কোনো সাবস্ক্রাইবারকে ফ্রিতে দিব। ফ্রিতে দেওয়ার পর আমরা দেখব তার রেসপন্সটা কেমন। যদি সে বলে হ্যাঁ খুব ভালো সার্ভিস, আমার খুব উপকার হয়েছে, তাহলে আমরা কনফিডেন্টলি সেটা নিয়ে নেমে যেতে পারবো। আর যদি সে কোনো
রিপোর্ট করে তাহলে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা আরও বেটার করব, তারপর আমরা মার্কেটে নামবো, যেন আমাদের মার্কেটে নামার পরে আমাদের নামটা খারাপ না হয়। তো এরকম আমরা ইন্টারন্যাশনালি দেখলে অনেক এক্সাম্পল দেখতে পাবো, যেখানে হচ্ছে একজন এন্টারপ্রেনর তিনি হচ্ছে গেছেন কোনো একটা ইনফ্লুয়েন্সারের কাছে এবং সেই ইনফ্লুয়েন্সারের দ্বারা একটা বিজনেস দাঁড়াইছে এবং সে প্রোডাক্টটা অনেক বুম করছে। কারণ কি, আপনি এখন দেখলে সেই প্রোডাক্টকেও চিনবেন, ইনফ্লুয়েন্সারকেও চিনবেন, বাট সেই বিজনেসম্যানটাকে আপনি চিনবেন না। আমি চাচ্ছি আপনারা সেই বিজনেসম্যানটা হন। এই বিজনেসম্যান হওয়ার লাভটা কি, আপনাকেও চিনুক বা না চিনুক, প্রফিটের অধিকাংশ টাকা আপনার কাছে আসবে। তো চলুন এবার আমাদের অপশন নাম্বার 2-তে যাওয়া যাক। আমাদের অপশন নাম্বার 2 হচ্ছে স্টার্টিং অ্যান ই-কমার্স বিজনেস ইন আ B2C ক্যাটাগরি। এখানে আমরা B2B-তে যাব না, আমরা B2C-কে টার্গেট করব। যদি আপনাদের কারো মনে হয় প্রথম অপশনটা একটু কঠিন, তাহলে তারা এই অপশন নাম্বার 2টা সিলেক্ট করতে পারেন, এটা কম্পারেটিভলি তার থেকে ইজি। এখানে আমাদের টার্গেট কী হবে, আমরা ইউনিক কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করব যেগুলোর কাস্টমারদের কাছে ডিমান্ড আছে, এবং আমরা কি করব, আমরা চেষ্টা করব ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে সেগুলো সেল করা। এখন আপনি বলবেন যে ভাই আমি তো ফেসবুক অ্যাড জানি না, বা আমি কীভাবে ফেসবুক অ্যাড রান করতে হয় সেটাও জানি না, তো এই ব্যবসাটা আমি কীভাবে করব, এটা নিয়ে চিন্তা করবেন না। কারণ ইউটিউবে সার্চ করলে বর্তমানে এমন অনেক ফ্রি প্লে লিস্ট পেয়ে যাবেন যেখানে আপনি বেসিক ফেসবুক অ্যাডটা শিখে নিতে পারবেন। আর যদি প্রিমিয়াম কোনোটা শিখতে চান তাহলে আপনি যে কোনো একটি ভালো কোনো ইনফ্লুয়েন্সারের কোনো একটা কোর্স বাই করতে পারেন, তবে বলবো ফ্রিতে আপনার কাজটা চলে যাবে। তো আমরা প্রথমে কী করব, আমরা ফেসবুক অ্যাডটা শিখবো, দেন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস নিয়ে আমরা লঞ্চ করতে পারি। এখন আমি বলবো না আপনি কোনো বেসিক কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন, আপনি শুরুতে দেখবেন যে মার্কেটে আসলে ডিমান্ডটা কোথায় আর কী ধরনের প্রোডাক্টের চাহিদা রয়েছে। যেমন ধরুন, বাংলাদেশে বর্তমানে চুল পড়ানো অনেক সমস্যা আছে, এটা অনেক আগেও ছিল। স্পেশালি যদি রাজশাহীর কথা বলি, রাজশাহীতে পানিতে অনেক আয়রন, অর্থাৎ রাজশাহীতে চুল পড়ার সমস্যা অধিকাংশ ছেলেমেয়ের। এমনকি আমরা যদি লক্ষ্য করি তাহলে বাইরে থেকে যারা প্রতি বছর পড়াশোনা করতে আসে রাজশাহীতে, তাদের অধিকাংশরই চুল পড়ার সমস্যা শুরু হয়। তো আপনি এখানে কি করবেন, আপনি তাদের জন্য এমন কোনো অর্গানিক হেয়ার অয়েল বা কোনো ওয়েল এস্টাবলিশড কোনো একটা হেয়ার অয়েল আপনি সোর্স করার চেষ্টা করবেন যেগুলো তাদের আসলে কাজে লাগবে। দেন আপনি কী করবেন, আপনি যখন তাদেরকে অফার করবেন, এটা তাদের একটা নিড, তার একটা প্রয়োজন। চুলকে আমরা কারা ভালোবাসি না? আপনি কি চান যে এখন আমরা চুলটা পরে আপনি টাক হয়ে যান? আমরা কেউ এটা চাই না। তো যারা স্টুডেন্টরা এখানে আসবে তারাও হঠাৎ করে চুল পড়া নিয়ে একটা টেনশনে পড়ে যাবে, তখন তারা কি করবে, তারা খুঁজতে থাকবে যে কীভাবে এটার একটা সমাধান পাওয়া যায়। আপনি যদি অল্প টাকায় তাদেরকে একটা ভালো সমাধান দিতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই ব্যবসাটা বুম করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলুন এবার শুরু করা যাক আমাদের 3 নম্বর অপশন, সেটা হচ্ছে ব্লগিং। তো ব্লগিং শুনে আপনারা ভয় পাবেন না যে এখন ব্লগিংটা ভাই অনেক কঠিন, আগে খুব ইজিলি করা যেত। ব্লগিং এখনও সম্ভব, 2023, 24, 25 এই সময়েও ব্লগিং স্টার্ট করা যায় এবং এটার দ্বারা অনেক ভালো পরিমাণ ইনকাম করা যায় এবং ব্লগিংয়ের মাধ্যমে আয় করাটা খুব সহজ। এখানে স্টেপ কি, আমাদের শুরুতে স্টেপ নিতে হবে, আমাদের একটা ওয়েবসাইট বানাতে হবে, একটা ব্লগিং সাইট। এখন একটা ওয়েবসাইট বানানোর কথা শুনে আমরা অনেকে ভয় পাবো যে এটা সম্ভব না আমার পক্ষে, বাট এরকম ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে 30 মিনিটে একটা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় বা 1 ঘন্টা একটা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা দেখার মাধ্যমে আপনি নিজেই খুব সহজে ওয়েবসাইটটা বানাতে পারবেন। এখানে শুরুতে আপনার লাগবে কি, একটা হোস্টিং লাগবে। তো এক্ষেত্রে আপনি হোস্টিংয়ার নিতে পারেন, কারণ কম টাকার মধ্যে ভালো সার্ভিস দেয় এরকম যদি কোনো একটা হোস্টিং কেউ সাজেস্ট করে তাহলে হোস্টিংয়ারই করে সকলে। তো হোস্টিংয়ের আপনি নিলেন, এটা নিলে আপনার লাভ কী হবে, আপনি যেমন হোস্টিংয়ের হোস্টিংটাও পাচ্ছেন, সাথে একটা ফ্রি ডোমেনও পেয়ে যাচ্ছেন। এবং এরপরে কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে সিম্পলি একটা ওয়েবসাইট 30 মিনিটের মধ্যে দাঁড় করানো যায় সেটা তো অহরহ ভিডিও ইউটিউবে পড়ে আছে, সেগুলো থেকে যে কোনো একটা পিক করেন এবং আপনার জন্য একটি ওয়েবসাইট আপনি বিল্ড করেন। বিল্ড করার পর সেকেন্ড কাজটা কী হবে, আপনি ইউটিউবে যান, যে প্যাসিভ জার্নালে যেতে পারেন। প্যাসিভ জার্নাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি ব্লগিংয়ের একটা ফ্রি কোর্স পাবেন। সেই কোর্সটা কি একসময় পেইড ছিল, বাট 2017-18 সালের দিকে এটা ফ্রি করে দেওয়া হয়। এই কোর্সটা এখন অতটা রিলেভেন্ট না হলেও 90% বা 80% এটা কভার করবে, আপনি সেটা দিয়েও আপনার কাজটা চালাই দিতে পারবেন। তো এখানে বেশি সময় লাগবে না, 6 থেকে 8 মাস আপনার লেগে থাকতে হবে। প্রথম 6 মাসে আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন না, তারপর যখন 8 মাস, 10 মাস বা 1 বছরের দিকে যাবে তখন দেখা যাবে আপনার ধীরে ধীরে ভিউয়ার আসা শুরু করছে, ভিজিটর আসা শুরু করছে, এবং তারপর আপনি আপনার প্রথম ইনকামের মুখ দেখতে পারবেন। এবং এটা আপনি যদি ধরে রাখেন তাহলে এক সময় আপনার সেই ব্লগ সাইটটা আপনি $15,000, $20,000 বা $50,000 বিক্রি করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ থেকে 50 লাখ টাকার মতো। তো এটা ছিল আমাদের অপশন নাম্বার 3। তো চলুন এবার আমরা আমাদের শেষের অপশনটাই চলে যাই, যেটা শুরুতেই বলছিলাম একদম পানির মতো সহজ, যে কেউ করতে পারবে, এমন করে স্কুলের বাচ্চাও করতে পারবে। তো এই শেষের অপশনটা হচ্ছে কন্টেন্ট রিপারপাসিং। আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে এমন অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের কন্টেন্টে কোনো কপিরাইট রাখে না।
যেমন খালিদ ফারহান এবং এই ধরনের অনেক ইউটিউবাররা আছে যারা তাদের কন্টেন্টে কোনো কপিরাইট রাখে না। কপিরাইট রাখে না মানে কি, আপনি তার কন্টেন্ট যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন। এখন আমাদের কাজ কি, এখানে আমরা কি করব, যখনই সে কোনো নতুন ভিডিও আপলোড করবে, সে বা তার মতো কেউ নতুন কোনো ভিডিও আপলোড করবে, আমরা সেই ভিডিওটা সিম্পলি ডাউনলোড করব, সেটা কেটে কেটে আমরা শর্টস রিলস বানাবো এবং বড় ভিডিওটাও আমরা আপলোড করতে পারি আমাদের চ্যানেলে। এক্ষেত্রে কী হবে, আমরা যখন এভাবে ভিডিও আপলোড করতে থাকবো ক্রমাগত, তো একসময় দেখা যাবে আমাদের একটা ভালো ফলোয়ার বেস তৈরি হবে। কিন্তু আমি আপনাদেরকে এখানে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনি কখনোই একজনকে নিয়ে এটা করবেন না। ধরুন আমি অপশনের খাতিরে বললাম যে খালিদ ফারহান তার কন্টেন্টে কোনো কপিরাইট রাখে না, অর্থাৎ আপনি খালিদ ফারহানের কন্টেন্ট নিয়ে আপনার এই ইউটিউবে যাত্রাটা বা কন্টেন্ট রিপারপাসিংয়ের যাত্রাটা শুরু করতে পারেন। তো আপনি কি এখন শুধু তাকে নিয়েই কন্টেন্ট বানাবেন বা আপনার চ্যানেলে পাবলিশ করবেন? না, এটা কখনো করবেন না, কারণ এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। কারণ কোনো সময় যদি তাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কোনো কথাবার্তা হয়, তাহলে দেখা যায় আপনার বিজনেসটা রিস্কের মুখে পড়ে যাবে। তো আপনি এখন কী করবেন, আপনি এই ক্যাটাগরির লোকগুলোকে আপনি সিলেক্ট করবেন। যেমন ধরেন সে ইনফরমেটিভ ভিডিওগুলো দেয়, এই ক্যাটাগরিতে কারা কারা আছে বাংলাদেশে? এই ক্যাটাগরিতে এমন অনেকে আছে, যেমন খালিদ ফারহান, নীল নাফিস, আইমান সাদিক সহ এরকম অনেকে আছেন যারা হচ্ছে এই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেন, ইনফরমেটিভ ক্যাটাগরির। তো আপনি কী করবেন, আপনি তাদের সকলের ভিডিও নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যারা কপিরাইট রাখে না তাদের ভিডিওটা নেবেন। আপনি নিয়ে কী করবেন, আপনার চ্যানেলে সেগুলো স্টেপ বাই স্টেপ পাবলিশ করবেন। আপনি চেষ্টা করবেন তাদের থেকে ভালো থাম্বনেল বানানোর। এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে খালিদ ফারহানের ভিডিওতে 50,000 ভিউ আছে, ওই সেম ভিডিওটাই অন্যরা রিপারপাসিং করে ভালো থাম্বনেল দিয়ে লাগাইছে তাদের চ্যানেলে, এবং দেখা গেছে সেই একই ভিডিওতে 6 লাখ ভিউ পড়ছে। তো কোথায় 50,000, কোথায় 6 লাখ? তো এর থেকে জানা যায় যে আমরা যদি তাদের ভিডিও নিয়ে আরও ভালোভাবে থাম্বনেল মানে ভালোভাবে টাইটেল দিয়ে করতে পারি, তাহলে আমরা তাদের থেকেও বেশি ভিউ নিয়ে আসতে পারবো আমাদের ভিডিওতে। এতে করে কী হবে, ইউটিউবে যেমন আমরা ভিউ পাচ্ছি, এই ভিউয়ের হিসাবে আমাদের ভিডিওতে অ্যাড চলবে এবং সেখান থেকে আমরা অ্যাড রেভিনিউটা পাচ্ছি। শুধু এটাই না, যদি আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করি যেখানে আমরা বাংলাদেশের সকল ইনফরমেটিভ চ্যানেলগুলোর ভিডিওগুলো পিক করব এবং এখানে পাবলিশ করব, তখন আমাদের অডিয়েন্সগুলো তারাই হবে যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চায় বা এই ধরনের কোনো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায়। তো এখানে আমরা কি করতে পারি, তখন আমরা কি করব, আমরা তাদেরকে টার্গেট করে আমাদের নিজস্ব কোনো সার্ভিস লঞ্চ করব বা কোনো প্রোডাক্ট লঞ্চ করব। এখন আমরা কী ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে পারি, যদি আমরা ইনফরমেটিভ ক্যাটাগরিতে যাই তাহলে আমরা কি করব, তাদের জন্য কোনো একটা নোটবুক পাবলিশ করতে পারি বা তাদের জন্য কোনো একটা ইবুক লঞ্চ করতে পারি, যে কীভাবে অল্প সময়ে বেশি কাজ করা যায়, কীভাবে দিনের 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কাজে লাগিয়ে 20 ঘন্টা সমপরিমাণ কাজ করা যায়। এ ধরনের অনেক এক্সাম্পল দিলে দেওয়া যাবে। এই ধরনের আমরা কন্টেন্টগুলো তৈরি করব এবং তাদের কাছে সেগুলো সেল করার চেষ্টা করব। যেহেতু আমাদের ইউটিউবে একটা ভালো পরিমাণ ফলোয়ার বেস তৈরি হয়েছে, এই কারণে আমরা পেইড প্রমোশন ছাড়াই অনেক ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবো এবং এভাবে আমাদের বিজনেসটাকে আমরা গ্রো করতে পারবো। আর এটা কোনো আজগুবি কথা বলছি না, বাংলাদেশে এমন অনেক ইউটিউবাররা রয়েছে যারা খালিদ ফারহান সহ এরকম অনেক বড় বড় ইউটিউবারদের কন্টেন্ট রিপারপাসিং করে তাদের থেকেও বেশি ভিউ নিয়ে আসছে এবং একটা ভালো একটা ক্যারিয়ার বিল্ড করছে, যেখানে তারা মান্থলি 30, 40, 50 হাজার, কেউ কেউ আবার অনেকাংশে 1 লাখ টাকাও আয় করছে। তো এই ছিল আমাদের 4টা বিজনেস আইডিয়া। এগুলোর 4টার মধ্যে আপনি যে কোনো একটি পিক করতে পারেন, তবে ভুলেও আপনি 4টা একসাথে পিক করতে যাবেন না, কারণ আপনি এখন নতুন। আপনি যদি 4টাই একসাথে পিক করতে চান তাহলে দেখা যাবে আপনি কোনোটাই ঠিকভাবে করে উঠতে পারছেন না। এই কারণে আমি বলবো প্রথমে যে কোনো একটা পিক করুন, আপনি লেগে থাকুন, 1 বছর 2 বছর একটু কষ্ট করুন। এগুলো শুরু করতে যেহেতু আমাদের 10,000 টাকার বেশি লাগছে না, অনেকাংশে কোনো টাকাই লাগবে না কোনোটাতে, তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা পিক করুন, এটাতে লেগে থাকুন, স্টাডি করুন। ইনশাল্লাহ আমি আশা করছি 1 বছরের মধ্যে আপনার একটা স্টেবল ইনকাম হবে, যেখানে আপনিও মাসে 30 থেকে 50 হাজার বা 1 লক্ষ টাকা ইনকাম করবেন এবং ধীরে ধীরে আপনি একটা স্টেবল ক্যারিয়ার দিকে চলে যাবেন। তো দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।